ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি এমন কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে, যেগুলো আগামী যে এক্সামগুলো হতে চলেছে, ক্লার্কশিপ বলো বা পিএসসি মিসলেনিয়াস বলো বা ডব্লিউবিসিএস প্রিলিমস বলো, এই এক্সামগুলোতে খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন, যেগুলো বারবার এক্সামে প্রিভিয়াস ইয়ার এসেছে এবং ইন ফিউচার আসার চান্স রয়েছে। সো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, এই কোয়েশ্চেনগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ। ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ। ওকে, অপশন রয়েছে 15 আগস্ট 1947, 24 জুলাই 1948, 20 জানুয়ারি 1951 আর 26 জানুয়ারি 1950। এটার আনসার হবে 26 জানুয়ারি 1950। ওকে, আচ্ছা, এরপর দেখো সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে বলেছে 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন। মানে 1946 সালে গণপরিষদের যে প্রথম সভা হয়েছিল, সেখানে সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। এখানে ডি এ যে অপশন রয়েছে, সচিদানন্দ সিনহা, তিনি প্রথম সভাপতি ছিলেন। ওকে, ওকে, সো যদিও তিনি অস্থায়ী সভাপতি ছিলেন, কিন্তু তবুও তিনি প্রথম সভার সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। ওকে, আচ্ছা, এরপর দেখো থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন রয়েছে যে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? সেটার অপশন রয়েছে জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, বি এন রাও। এই যে বি এন রাও, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, এদের মধ্যে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় বি আর আম্বেদকরকে। বি আর আম্বেদকর। ওকে, এটা মনে রেখো। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন দেখো। এরপরে কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তাহলে এটা কত হবে? 389। 300 অপশন রয়েছে, 300, 305, 308 আর 389। এটার আনসার হবে 389। এটার আনসার হবে 389। ওকে, আচ্ছা, এরপর দেখো, গণপরিষদের সদস্যরা ছিলেন প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত, প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত, নাকি সরকার কর্তৃক মনোনীত, নাকি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি? এটার আনসার হবে প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত। প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত। ওকে, গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত। আচ্ছা, এরপরে দেখো, আহ নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ভারতীয় সংবিধান গৃহীত হয় 1950 সালের 26 জানুয়ারি, 1950 সালের 26 জানুয়ারি, 1949 সালের 26 জানুয়ারি, 1949 সালের 26 নভেম্বর, নাকি 1949 সালের 31 ডিসেম্বর? এটা কখন হবে? ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর। 1949 সালের 26 নভেম্বর, এটা হবে আনসার। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। এটা হবে 1950 সালে। 1950 সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। তারপরে দেখো, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? এটা অপশন আছে 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1949। এটা 9 ডিসেম্বর 1946 হবে। 9 ডিসেম্বর 1946 এটা হলো সেই গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার ডেট। 9 ডিসেম্বর 1946।
আচ্ছা, প্রত্যেকটা কোয়েশ্চেনেই কিন্তু কোনো না কোনো এক্সাম এসেছে দেখছো, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধান রচনা করেছে ব্রিটিশ পার্লামেন্ট, ভারতের গণপরিষদ, তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যগণ, ভারতের জনগণ। তাহলে ভারতের সংবিধান রচনা কে করেছেন? এটা হবে ভারতের গণপরিষদ। তাহলে সংবিধান রচনা করার জন্য ভারতে একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয় এবং তারপরেই ভারতের সংবিধান রচনা করা হয়। যে কোনো একজন মিলে ভারতের সংবিধান রচনা করেনি। একটা সভা, একটা গণপরিষদ তৈরি করা হয়েছিল, একটা অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল এবং তারা সবাই মিলে ভারতের গণপরিষদ মানে ভারতের সংবিধান রচনা করেন। ওকে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত সময়গুলির মধ্যে কোন কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? তাহলে নভেম্বর 1946 থেকে নভেম্বর 1949, নভেম্বর 1947 থেকে নভেম্বর নভেম্বর 1949, নাকি ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, নাকি ডিসেম্বর 1947 থেকে নভেম্বর 1949? এটা হবে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। এটা এই সময়গুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? এটার আনসার হবে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। আচ্ছা, এরপর দেখো, বলেছে ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা ভারত ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? খসড়া কমিটির প্রধান কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, নাকি উপরের কোনোটি এই নয়? কি হবে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন এই খসড়া কমিটির প্রধান। ডক্টর বি আর আম্বেদকর। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে। আচ্ছা, এরপরে দেখো, কোয়েশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? এটা হবে ক্যাবিনেট মিশন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, ভারতীয় স্বাধীনতা আইন, এইগুলোর মধ্যে হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গঠিত হয়েছিল ভারতীয় গণপরিষদ। ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? তাহলে অপশন রয়েছে 26শে জানুয়ারি 1952, এটা তো হবেই না। 26শে জানুয়ারি 1953, 26শে জানুয়ারি 1951, 26শে জানুয়ারি 1950। এটার আনসার হবে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয়? তাহলে ভারতের সংবিধান কোন দিন থেকে কার্যকরী হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 1950 সালের 26শে জানুয়ারি। অপশন রয়েছে 9 ডিসেম্বর 1946, 26শে জানুয়ারি 1949, নাকি 26শে জানুয়ারি 1950, নাকি 26শে নভেম্বর 1951। 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 এটা হচ্ছে সেই ডেট, হ্যাঁ, সেই দিন যেদিন থেকে ভারতীয় শাসনতন্ত্র কি হয়, কার্যকরী হয়। আচ্ছা, এরপরে আসি আমরা পরের পার্টে। দেখো, গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন? গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন? এটা হবে 93 জন। 93 জন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদ গঠনের জন্য নির্বাচনটা কবে হয়? এটা 1946 সালের মার্চ মাসে
1946 সালের এপ্রিল মাসে, 1946 সালের নভেম্বর মাসে, নাকি 1946 সালের ডিসেম্বর মাসে? 1946 সালের মার্চ মাসে এই গণপরিষদের গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? ঠিক আছে, সেটার আনসার হবে এম এন রায়। এম এন রায়। ওকে। আচ্ছা, তারপরে দেখো ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করার জন্য? মানে ভারতীয় সংবিধান রচনা করতে কত টাইম লেগেছিল, সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রায় 3 বছর। প্রায় 3 বছর। ওকে। প্রায় 3 বছর, প্রায় 2 বছর, প্রায় 4 বছর, প্রায় 3 বছর, প্রায় 5 বছর রয়েছে। এটা হবে প্রায় 3 বছর। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদের প্রাথমিক সদস্যদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? মুসলিমদের জন্য সদস্য সংরক্ষিত ছিল 78, 88, 56, 98। এটার আনসার হবে 78। গণপরিষদের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? বোম্বাই, কলকাতা, লাহোর, নতুন দিল্লি। বোম্বাই, কলকাতা, লাহোর, নতুন দিল্লি। অবশ্যই হবে নতুন দিল্লি। নিউ দিল্লি হবে আনসার। ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? ব্রিটেন থেকে আসা ক্যাবিনেট মিশন যে হয়েছিল, সে ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। লর্ড প্যাথিক লরেন্স। অপশন রয়েছে দেখো, লর্ড প্যাথিক লরেন্স, লর্ড চেমসফোর্ড, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ওকে, স্যার জন সাইমন। এদের মধ্যে আনসার হবে লর্ড প্যাথিক লরেন্স। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? তাহলে গণপরিষদের সদস্য কে 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 ছিলেন না? অপশন আছে মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি, জে বি কৃপালিনী। এদের মধ্যে এই বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি, জে ভি কৃপালিনী, এনারা গণপরিষদের সদস্য ছিলেন। তাই আনসার হবে মহাত্মা গান্ধী। আচ্ছা, এরপরে দেখো কোয়েশ্চেন, গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? দেখো তথ্যগুলি একটু আমরা পড়ে নিই আগে। এখানে বলেছে যে আহ, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিনহা। আচ্ছা, গণপরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট 13টি কমিটি গঠিত হয়েছিল। এখানে যে কোয়েশ্চেন গুলো রয়েছে, সেটা আনসার হবে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে গণপরিষদ কখনো এই প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গঠিত হয়নি। ঠিক আছে, এটা হবে আনসার, এটা সঠিক নয়, এটা ভুল। আচ্ছা, এরপরে কোশ্চেন আছে, মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? তাহলে সবার প্রথম 389 জন ছিল, এবং তারপর কিছু জন সদস্য মুসলিম লীগের সদস্যরা ত্যাগ করে, এবং তারপর ওই গণপরিষদের সদস্য সংখ্যা হয় 299 জন। তাহলে এটার আনসার হবে 299 জন। তারপরে দেখো, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? অপশন আছে 7 জন, 5 জন, 9 জন, 3 জন। এটার আনসার হবে 7 জন। চেয়ারম্যান বাদ দিয়ে হলে ড্রাফটিং কমিটিতে সদস্য সংখ্যা ছিল 6 জন। আর চেয়ারম্যান সহ বললে ড্রাফটিং কমিটিতে সদস্য সংখ্যা হলো 7 জন। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? কোন সংগঠন? ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, নাকি স্বরাজ পার্টি, নাকি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া?
এটা হবে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি এমন একটি সংগঠন যেটি সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য একটি গণপরিষদ গঠনের দাবি জানিয়েছিলেন। ওকে, আচ্ছা এরপর দেখো কি পদ্ধতিতে বা কোন পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো। গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো। অপশন রয়েছে সাধারণ গরিষ্ঠতার আম, মাধ্যমে, নাকি 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সর্বসম্মতিক্রমে, নাকি উপরিক্ত সবকটির পদ্ধতির মাধ্যমে। না না, এতগুলো হবে না, এটার আনসার হবে সর্বসম্মতিক্রমে। সর্বসম্মতিক্রমে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এবার দেখো নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশ গ্রহণ করেনি। আচ্ছা, কোনটি অংশগ্রহণ করেনি? এখানে অপশন রয়েছে মুসলিম লীগ, তারপরে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতীয় জনতা পার্টি। এটা হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এমন একটি রাজনৈতিক দল ছিল যেটি গণপরিষদ গঠনে কোনো অংশগ্রহণ করেনি। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? এটা হবে বি এন রাও। ঠিক আছে, বি এন রাও হবে সাংবিধানিক উপদেষ্টা, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনে বলেছে যে কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু। এটার আনসার হবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন ডক্টর জওহরলাল নেহেরু। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, নাকি পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, নাকি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান? এটা হবে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান লেখা হয়েছে এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় একটা সংবিধান। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো বলেছে যে নিচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ? গণপরিষদ গঠিত হয়েছিল কোনটির ফলশ্রুতি হিসেবে? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। আচ্ছা, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। তারপর আছে ভারতীয় স্বাধীনতা আইন 1947, ভারত শাসন আইন 1935, নাকি উপরের কোনটি এই নয়? এটা হবে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। এইটার ওপর ভিত্তি করেই ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? এটা হবে ডক্টর সচিদানন্দ সিনহা। আমি আগেও বলেছিলাম যে গণপরিষদের প্রথম যে সভা হয়েছিল সেখানে সবচেয়ে প্রবীণতম সদস্য ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, তাই তাকে অস্থায়ী সভাপতি রূপে নিযুক্ত করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? ভারতীয় সংবিধানের খসড়া, এটা হবে 1948 সালে। ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল 1948 সালে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, জওহরলাল নেহেরু উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন 1947 সালের 22শে জানুয়ারি, নাকি 1947 সালের 15ই অগস্ট, 1949 সালের 26শে জানুয়ারি, নাকি 1949 সালের 26শে নভেম্বর? কখন এই গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন প্রথম? ঠিক আছে, এটা 1947 সালের 22শে জানুয়ারি। 1947 সালের 22শে জানুয়ারি হবে আনসার। ওকে, তারপর দেখো 1949 সালের 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকরী হয়? কোনটি কার্যকরী হয়? অপশন রয়েছে নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, নির্বাচন, কার্যনির্বাহী সংসদ, নাকি উপরের সবকটি। এইগুলো কি হবে?
এটার আনসার হবে উপরের সবকটি। এই তিনটে বিষয়েই নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, নির্বাচন এবং কার্যনির্বাহী সংসদ, এই তিনটে বিষয়ে কিন্তু যখনই ভারতবর্ষের সংবিধান গৃহীত হয় তখন থেকেই এগুলো কার্যকরী হয়েছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে যে গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল, কারণ তিনি ছিলেন, আগেই বলেছি, আগের কোয়েশ্চেনের সাথে মিল আছে দেখো, তিনি ছিলেন গণপরিষদের প্রবীণতম সদস্য, সবচেয়ে মানে প্রবীণ সদস্য ছিলেন বলেই তাকে প্রথম কার্যনির্বাহী সভাপতি রূপে নিযুক্ত করা হয়েছিল। তারপর কোশ্চেন দেখো, ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? এটা হবে গণপরিষদ। অপশন রয়েছে গণপরিষদ, সংসদ, রাষ্ট্রপতি নাকি লোকসভা। রাষ্ট্রপতি নাকি লোকসভা? এটার আনসার হবে গণপরিষদ। গণপরিষদ। ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল কোনটির মাধ্যমে? গণপরিষদের মাধ্যমে। দেখো, কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? প্রথম উত্থাপিত হয়েছিল 1935 সালে। অপশন রয়েছে 1935, 1938, 1943, 1944। আনসার হবে 1935 সালে প্রথম গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করা হয়েছিল। আচ্ছা, প্রথম তোলা হয়েছিল আর কি। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? এটা আগেও বলেছি আমি, এটার আনসার হবে ডক্টর সচিদানন্দ সিনহা। তারপর নেক্সট কোয়েশ্চেন, 1946 সালের 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নিযুক্ত হয়? তাহলে প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা এবং প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হবে আনসার। প্রথম স্থায়ী সভাপতি রূপে নিযুক্ত করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। তারপর দেখো 28 নাম্বার কোয়েশ্চেন, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কতগুলি কমিটি? মোট 13টি কমিটি গঠিত হয়েছিল। 13টি, 9টি, 17টি, 7টি, এটার আনসার হবে 13টি। ওকে, 13টি কমিটি। দেখো, এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। দেখো, ভারতীয় সংবিধানের উৎস থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোই, যেগুলো এক্সামে এসেছে সেই কোয়েশ্চেন গুলোই ভালোভাবে দেখো লাস্ট অব্দি। কোয়েশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্বের ধারণা, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ যেটাকে বলা হয়, একক নাগরিকত্বের ধারণা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে? এটার আনসার হবে ইউকে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে। তারপর দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তাহলে জরুরি অবস্থার যে ধারণা সেটা গৃহীত হয়েছে কোথা থেকে? জার্মানি থেকে। জার্মানি থেকে, ঠিক আছে। তাহলে ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়েছে ইউকে থেকে, মানে ইউনাইটেড কিংডম। আর জরুরি অবস্থার ধারণা গৃহীত হয়েছে জার্মানি থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, কোন দেশগুলির মধ্যে, কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণগুলির আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে যে নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমেরিকার সংবিধান, ফরাসি সংবিধান, ভারতীয় সংবিধান, ব্রিটিশ সংবিধান নাকি কোনটা? বলো। এটার আনসার হবে নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটার আনসার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমেরিকার সংবিধান, ফরাসি সংবিধান, ভারতীয় সংবিধান নাকি ব্রিটিশ সংবিধান? এটার আনসার তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা, এরপরের কোয়েশ্চেন দেখো, বলেছে ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারা কোন দেশের সংবিধান অনুসারে পরিকল্পিত হয়েছিল?
কোন দেশের সংবিধান অনুসারে পরিকল্পিত হয়েছিল? ইউকে, ইউএসএ, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড। ইউকে, ইউএসএ, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড। এই আনসারটাও তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও। তারপরে কোশ্চেন গুলো দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন, জার্মানি। এটার আনসার হবে সুইডেন। সুইডেন থেকে এই ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা গৃহীত হয়েছে। দেখো তারপরে কোশ্চেন, কোন দেশের সংবিধান অনুসারে সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা? তাহলে প্রস্তাবনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। হুম, আচ্ছা। দেখো নেক্সট কোশ্চেন, যে ইদানিং কালে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা। দেখো এখানে বলেছে যে অপশন জনস্বার্থ মামলা মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণা, এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ধারণা কোন দেশের সংবিধান থেকে এসেছে? অপশন রয়েছে ইউকে, ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড। ইউকে, ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনের আনসারটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, ঠিক আছে? তারপরে দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা মানে জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, ফ্রান্স, ইউএসএ, ইউকে, কানাডা। ফ্রান্স, ইউএসএ, ইউকে, তারপর কানাডা। এটার আনসার হবে ইউকে। ইউকে। ওকে, আচ্ছা। এরপর আমি কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনের দিকে যাচ্ছি। এখানে এই কোশ্চেনগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। এরপর কোশ্চেন নাম্বার 16 থেকে দেখো। দেখো এখানে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই আমি এগুলো বলছি, ওইগুলো স্কিপ করে গেলাম। অনেকগুলো কোশ্চেন আছে তো। দেখো, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? ফ্রান্স, ব্রিটেন, কানাডা, সুইডেন। এটা হবে ব্রিটেন। ঠিক আছে, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দেশের অনুকরণে, মানে কোন দেশকে অনুকরণ করে পার্লামেন্টারি শাসন ব্যবস্থাটা রূপায়ণ করেছেন? এটা হবে ব্রিটেন। তারপরে 18 দেখো, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? নির্দেশাত্মক নীতিটি গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এ হবে আনসার। আচ্ছা, তারপরে দেখো, ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে? কোনটিকে মডেল করে, কোন আইনটিকে মডেল করে গড়ে উঠেছে ভারতের সংবিধান? ভারত শাসন আইন। এটা এমন একটা আইন, ভারত শাসন আইন 1935, কিন্তু ভারত শাসন আইন 1919 আছে, 1948 আছে, কিন্তু এটার আনসার হবে ভারত শাসন আইন 1935। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে। এটার আনসার হবে ভারত শাসন আইন 1935। 1935। আচ্ছা, এরপরে দেখো, ধর্ম নিরপেক্ষতা এই ধারণাটির সঠিক দোত্তা। ধর্ম নিরপেক্ষতা, এই ধারণাটির সঠিক দোত্তা রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের দেখো এটা হবে রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। রাষ্ট্রনীতি প্রণয়ন ও
ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। এটা WBCS প্রিলিমসে এসেছে 2012-তে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? এটা কি হবে? কোশ্চেন অপশন আছে দেখো, কোশ্চেনে অপশন আছে দেখো, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, হ্যাঁ, আরেকটা আছে ভারতের বৈদেশিক নীতি। ব্যাস, এইগুলো আছে অপশন। তাহলে কোনটা আনসার হবে? এর আনসার হবে রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য। এরপরে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কারণ, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, তার কারণ কি? তার কতগুলো অপশন দিয়েছে দেখো। তার কারণ হচ্ছে, রাষ্ট্রপতির আনুকূল্যে মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন, নাকি মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন, নাকি ভারতের রাষ্ট্রপতি পদটি একটি নির্বাচিত পদ, নাকি ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। কোনটা হবে? ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ। ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, তাই ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা, এরপরে দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? তাহলে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা আছে না, সে সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছিল কততম কততম সংশোধনীর দ্বারা, বা কততম সংশোধনীর মাধ্যমে? ঠিক আছে, এটা হবে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছিল। 42তম সংশোধনীর মাধ্যমে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, 42তম সংশোধনী। ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে, কোশ্চেন বলেছে যে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি শব্দকে 1975 হবে না, এটা 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছে? এটা হবে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ। সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ। ঠিক আছে, এই দুটি শব্দ যোগ করা হয়েছে 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সমাজতান্ত্রিক শব্দটি সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছর? কোন বছর? এটা হবে 1976। 1976, এটা 1976 হবে। এটা 1976 হবে। ওকে। আচ্ছা, এরপরে দেখো, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র? ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ওকে। আচ্ছা, তারপরে দেখো, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি? ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি? ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে যে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকা। তাহলে এটা কি হবে? সকল ধর্মের প্রতি নিরপেক্ষ, এটা হবে আনসার। ভারত একটি নিরপেক্ষ রাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্টে রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? সংবিধানের অংশ নয়, এটা হবে বেরুবাড়ি মামলা। ঠিক আছে, বেরুবাড়ি মামলা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লিখিত হয়েছে, সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়। কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়? এটা হবে ফরাসি বিপ্লব।
ফরাসি বিপ্লব। অপশন রয়েছে ফরাসি বিপ্লব, রাশিয়ার বিপ্লব, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। রাশিয়ার ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী, নাকি চৌধুরী চরণ সিং, মুরারজি দেশাই, নাকি গুলজারিলাল নন্দা? এটা হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। যখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক? সার্বভৌম এর অর্থ কি? তার মানে হচ্ছে সার্বভৌম এর অর্থ কি? সার্বভৌম মানে হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, ঠিক আছে, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সেটা হচ্ছে সার্বভৌম। হুম, আচ্ছা। তারপর সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম? 24তম, 42তম, 43তম, একটু আগে বলেছি আমি। এটা হবে 42তম সংশোধনীর দ্বারা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? কোন ধরনের ন্যায় বিচার? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নাকি উপরের সবকটি? ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই সমস্ত ধরনের ন্যায় বিচারের কথা, মানে ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। মনে রাখবে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ওকে, মানে সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। তাহলে এটার আনসার হবে উপরের সবকটি। তারপর কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচরণ করে এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? একটু আগেই বললাম যে কোন আহ, মামলায় বলা হয়েছে যে আম, যে ভারতীয় সংবিধানের অংশ নয়, প্রস্তাবনাটি ভারতীয় সংবিধানের অংশ নয়। এটা কোন মামলায় বলা হয়েছে? বেরুবাড়ি মামলা। এরপর একটা মামলা রয়েছে যেটার নাম হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা, এই মামলায় বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের অংশ। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? কোনটা? ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, নাকি কত সালে ভারতীয় সংবিধান, এটা আগে বলেছি, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য, ঠিক আছে। একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? এখানে দেখো যতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে ভালো করে পড়ে নি। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোন রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে কোনো ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তিগত কোনো মালিকানা থাকবে না, ব্যক্তিগত কোনো মালিক থাকবে না। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্র সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত করবে। আর উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন দ্রব্য সামগ্রীর বন্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। এই সবকটি, এই তিনটি হচ্ছে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আনসার হবে উপরের সবকটি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে? পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম, ঠিক আছে, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করেন? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম প্রস্তাবনাকে সংবিধানের শুরুতে অন্তর্ভুক্ত করেন। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে? তাহলে ঐক্য ও সংহতি, জাতীয় ঐক্য ও সংহতি, এটা 1976 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে।
নেক্সট কোয়েশ্চেন, দেখো এখানে বলেছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। এর তাৎপর্য কি? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো যে রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং রাষ্ট্রের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা হয় না। রাষ্ট্র মনে করে যে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার, ধর্মটা তার নিজের নিজের ব্যাপার, ধর্মের ভিত্তিতে কোন রকম বৈষম্য থাকবে না, সবাই রাষ্ট্রের কাছে সবাই কিন্তু সমান, এখানে কোনো ডিফারেন্স থাকবে না। আচ্ছা, এটা হলো। এবার গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি? গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি কোনো ধর্ম কোনো বর্ণ কোনো লিঙ্গ মানা হয় না। এখানে সবাই সবার সব নাবালক যারা সব সাবালক যারা সব সাবালক নাগরিকের দ্বারা নির্বাচন করা হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং তারপর সেই নির্বাচিত সরকারের দ্বারাই রাষ্ট্রের পরিচালনা করা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। এরপর দেখো নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে বলেছে যে বিশ্বের একাধিক রাষ্ট্র গণতান্ত্রিক কিন্তু প্রজাতান্ত্রিক নয়, নাকি বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক কিন্তু কিন্তু গণতান্ত্রিক নয়, বিশ্বের একাধিক রাষ্ট্র গণতান্ত্রিক হওয়ার সাথে সাথে প্রজাতান্ত্রিক মানে প্রজাতান্ত্রিক হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক, নাকি উপরের সবকটি? কোনটি সঠিক? বিশ্বের একাধিক রাষ্ট্র গণতান্ত্রিক কিন্তু প্রজাতান্ত্রিক নয়। এই পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেগুলো গণতান্ত্রিক কিন্তু তারা প্রজাতান্ত্রিক নয়, হতেই পারে, এটা আমাদের কারেক্ট আছে। তারপর বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক কিন্তু গণতান্ত্রিক নয়, এছাড়াও এমন অনেক রাষ্ট্র আছে যেগুলো প্রজাতান্ত্রিক কিন্তু তারা গণতান্ত্রিক নয়। বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক, এমনকি অনেক রাষ্ট্র আছে যারা প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক উভয়ই। তাহলে এই তিনটে কথাই সত্য, তিনটেই সঠিক, উপরের সবকটি সঠিক। তারপরে কোশ্চেন, ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কিরূপ রাষ্ট্ররূপে উল্লেখ করা হয়েছিল? কিরূপ রাষ্ট্ররূপে উল্লেখ করা হয়েছিল? অপশন রয়েছে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক ধর্ম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটা হবে সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সার্বভৌমিক সবার প্রথম ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছিল যে ভারতবর্ষ একটি সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তারপরে দেখো বলেছে যে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যেই এই সংবিধানের আত্মা লুকিয়ে আছে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। ঠিক আছে, এটা ফুড ইন্সপেক্টরে মানে 2006 সালে এসেছিল, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট আমাদের পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপে আসতেই পারে। নেক্সট কোয়েশ্চেন, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য 1953 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 1953 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, কোয়েশ্চেনটা কি? ফজল আলীর নেতৃত্বে, কার নেতৃত্বে? ফজল আলীর নেতৃত্বে, নাকি কে এম পানিক্করের নেতৃত্বে, নাকি এইচ এন
কুঞ্জকরের নেতৃত্বে নাকি এম.সি. মহাজনের নেতৃত্বে? ফজল আলীর নেতৃত্বে। আনসার হচ্ছে ফজল আলীর নেতৃত্বে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য, আবার বিবেচনা করার জন্য 1953 সালে গঠিত হয় পুনর্গঠন কমিশন। পুনর্গঠন কমিশন। ভারতে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি পরীক্ষার জন্য 1948 সালে প্রথম কমিশন গঠিত হয়। প্রথম কমিশন গঠিত হয়। কি বলেছে যে বিচারপতি ওয়াংচুর নেতৃত্বে, বিচারপতি এম.সি. মহাজনের নেতৃত্বে, বিচারপতি এস.কে. ধরের নেতৃত্বে, নাকি বিচারপতি পি.এন. ভগবতীর নেতৃত্বে? এটা বিচারপতি এস.কে. ধরের নেতৃত্বে। বিচারপতি এস.কে. ধরের নেতৃত্বে এই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি পরীক্ষার জন্য 1948 সালে প্রথম কমিশন গঠিত হয়। আচ্ছা, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। বলেছে যে নিম্নোক্তদের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? কেন্দ্রশাসিত অঞ্চল দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চল, পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল। নেক্সট কোশ্চেন, 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে। গোটা দেশকে বিভক্ত করে। অপশন রয়েছে 22টি রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চলে, নাকি 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে, নাকি 17টি রাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে, নাকি 24টি রাজ্য 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে? এটা হবে 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে। 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন। ঠিক আছে, সংবিধানের নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী, সংবিধানের কোন ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন করা যেতে পারে? তাহলে নতুন রাজ্য গঠন করা যেতে পারে কোন ধারা অনুযায়ী? 3 নম্বর ধারা অনুযায়ী। সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন করা যায়। নেক্সট কোশ্চেন, কোন নতুন রাজ্য সৃষ্টি অথবা নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় সংসদ করতে পারে? ভারতীয় সংসদ করতে পারে। এটা কিভাবে করতে পারবে? অপশন রয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতায়, নাকি 3/4 সংখ্যাগরিষ্ঠতায়, নাকি 4/5 সংখ্যাগরিষ্ঠতায়, নাকি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়? আনসার হবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কি হবে? নতুন রাজ্য সৃষ্টি অথবা নাম ও সীমানার পরিবর্তন করা যাবে। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? কোন রাজ্য? আচ্ছা, কোন রাজ্য কোশ্চেন রয়েছে, কোন রাজ্যটি ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? তাহলে কি হবে এটা আনসার? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নাকি মহারাষ্ট্র? মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে। কোন সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? কোন সালে, মানে কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? সিকিম ভারতের অঙ্গীভূত হয় কত সালে? 1975 সালে। 1975 সালে। ওকে, আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন রয়েছে, বর্তমানে দেখো, বর্তমানে ভারতে 25টি রাজ্য 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, 24টি রাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, 28টি রাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, নাকি 21টি রাজ্য 11টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? এটার আনসার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো, স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়। স্বাধীনতার পরে, তার মানে ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়। এটা কত সালে? এটা হবে 1956 সালে। 1956 সালে। ঠিক আছে, 1956 সালে স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়। রাজ্যে পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? পশ্চিমবঙ্গে রূপায়িত হয়েছিল 1956 সালে। সেম আনসার। আচ্ছা, এরপরে দেখো, ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন অথবা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার আইনটি হলো
আইনটি হলো আচ্ছা, কোশ্চেনটা ভালো করে ওঠেনি। আচ্ছা, কি বলেছে যে ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হলো। আচ্ছা, কে তাহলে সীমানা পরিবর্তন করতে পারবে? রাষ্ট্রপতি, নাকি সংসদ, নাকি নির্বাচন কমিশন, নাকি সুপ্রিম কোর্ট? এটা হবে সংসদ। ঠিক আছে, এটার আনসার হবে সংসদ। ওকে, তারপর দেখো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয় সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়। এটা হবে 36তম সংশোধনীতে। তাহলে ভারতের সংবিধানের 36তম সংশোধনীতে কি হয় সিকিমকে ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে? 22তম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। 22তম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। 1975 সালে। ভারতের 28তম অঙ্গরাজ্য হলো 28তম অঙ্গরাজ্য 28তম অঙ্গরাজ্য হলো কোনটি? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, গোয়া। উত্তরাখণ্ড। দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? অঙ্গরাজ্যের আয়তন, সীমানা ও নাম পরিবর্তন এবং নতুন রাজ্য গঠন সম্পর্কিত আইনটি প্রণয়নের প্রস্তাবটি রাষ্ট্রপতির ক্রমের সংশোধনের উভয় কক্ষের যে কোনো একটিতে উত্থাপিত হতে পারে। আচ্ছা, এটা একটা। তারপর আর কি কি বলেছে? আর বলেছে যে আর এখানে ওঠেনি বাকিগুলো। যাই হোক, অন্য যে কোনো সাধারণ আইনের মতো অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত আইনটি সংশোধনের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। ঠিক আছে। আর কি অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত আইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভাকে তাদের মতামত জানানোর সুযোগ প্রদান যেমন আবশ্যক, কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সভাকে মতামত জানানোর সুযোগ প্রদান বাধ্যতামূলক নয়। এগুলো তিনটেই, যে তিনটে ইনফরমেশন আমি বললাম, এই তিনটে তথ্যই সঠিক। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব এর পরের কোয়েশ্চেন গুলো। ওকে, যেগুলো আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। হুম, যেগুলো বারবার এক্সামে এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোই আমি বারবার বলছি। ওকে, সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।